নমস্কার, আমি অনির্বাণ। বাংলা রাজনীতিতে আপনাকে স্বাগত। আগামী 26শে এপ্রিল গোটা দেশের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে শুরু হতে যাচ্ছে দ্বিতীয় দফার লোকসভা ভোট। অর্থাৎ আজকে সন্ধ্যা 6টার মধ্যে যা প্রচার সেরে নিতে হবে। আজকেই প্রচারের শেষ দিন দ্বিতীয় দফার জন্য। যত করে আমরা নির্বাচনের মধ্যে ঢুকছি তত করে আমি অবাক হয়ে যাচ্ছি। তত করে মমতা ব্যানার্জিকে দেখছি আর অবাক হয়ে যাচ্ছি। একজন মুখ্যমন্ত্রী এত নিম্নমানের কি করে হতে পারেন? তার কথাবার্তা, তার রুচি এত নিম্নমানের কি করে হতে পারে? গত 15 বছর ধরে প্রায় মুখ্যমন্ত্রী হয়ে আছেন এবং বেশ কয়েকবার কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, যিনি প্রশাসনিক ব্যবস্থাটাকে ভালো করে জানেন। এই নির্বাচনের সময় তার কি করা উচিত? এই নির্বাচনের সময় আমি মনে করি তিনি কি কাজ করেছেন তার খতিয়ান দেওয়া উচিত, তার হিসেব দেওয়া উচিত। তিনি কি কাজ করতে চান, তার ভবিষ্যতের এজেন্ডা কি আছে তা নিয়ে কথাবার্তা বলা উচিত এবং তা নিয়ে জনসমক্ষে আসা উচিত। কিন্তু সেই ব্যক্তি তা করছেন না। মমতা ব্যানার্জি তা করছেন না। মমতা ব্যানার্জি শুধু একে তাকে আক্রমণ করায় ব্যস্ত। মমতা ব্যানার্জি সবার কথার প্রতিক্রিয়া দেওয়ায় ব্যস্ত। রাজা রাজার কাজ করবে, বিরোধীরা তো আপনাকে আক্রমণ করবেই। তাই বলে আপনি কি বিরোধীদের মতন প্রত্যেকটি কথার প্রতিক্রিয়া দিতে যাবেন? আপনি আপনার কাজ করুন না। বিরোধীরা ওই জায়গাটি পায়নি, তাই ওই জায়গাটি পাওয়ার জন্য যা খুশি বলবে, বলুক। আপনার কি যায় আসে? আপনার ভবিষ্যৎ এজেন্ডা কী আছে, ভবিষ্যৎ প্ল্যান কী আছে, আপনি জনগণের জন্য গত 15 বছরে কী করেছেন এবং কেন্দ্রীয় মন্ত্রী থাকা অবস্থায় কী করেছেন সেগুলো জনগণকে শোনান না। আর যে ফেক প্লট সেটা আপনিই বানিয়েছেন, সেটা আমরা বুঝি। হাইকোর্টের রায়ের থেকে সবার নজর ঘোরানোর জন্য আপনি অভিষেককে মারার ফেক প্লট রচনা করেছিলেন, কিন্তু সেই প্লটটি কাজে আসেনি, মানুষ খায়নি, বাংলার জনগণ খায়নি। আপনি এখন নতুন ইস্যু খুঁজছেন। দিদিমণি, নতুন ইস্যু খোঁজার কিছু নেই। আপনি যতদিন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন আর যত বছর মুখ্যমন্ত্রী আছেন, তার সেই সময় কি কাজ করেছেন সেগুলো গোনান না। সবার কথার প্রতিক্রিয়া দিচ্ছেন কেন? এখানেই আপনি হেরে গেছেন। এখানেই আপনার বাতুলতা প্রকাশ পাচ্ছে। এখানেই আপনার মধ্যে যে হারার ভয় দেখা যাচ্ছে সেটা প্রকাশ পাচ্ছে। আপনার ভেতরে যে কাঁপকাঁপানি শুরু হয়ে গেছে তা প্রকাশ পাচ্ছে। আমি আমার বন্ধুদের সঙ্গে আলোচনা করতে চাই যে মমতা ব্যানার্জির মুখ থেকে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে এবং শিক্ষা ব্যবস্থার অগ্রগতি নিয়ে কতটুকু কথাবার্তা বলতে শোনা যায় এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কতটুকু কথাবার্তা বলতে শোনা যায়। একদমই শোনা যায় না। পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাকে গত 50 বছরে যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে তা অকল্পনীয়। তা আফ্রিকার জঙ্গলেও এর থেকে ভালো শিক্ষা ব্যবস্থা চলছে বোধহয়। হারমাদ শাসনের 35 বছরে ইংরেজি শিক্ষাকে বাদ দিয়ে, কম্পিউটার শিক্ষাকে বাদ দিয়ে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যেখানে চাষার ছেলেকে চাষাই থাকতে হবে, সেই প্ল্যান করে রেখেছিল এরা। যে পড়বে সে পড়বে, যে লড়বে সে লড়বে। হারমাদদের প্ল্যান এটাই ছিল। হারমাদরা কাউকে পড়াতে চায়নি, কম্পিউটার শিক্ষা দিতে চায়নি, ইংরেজি শিক্ষা দিতে চায়নি। সেই 35 বছর কাটিয়ে উঠে তাদেরকে তাড়িয়ে যখন আপনাকে আনলাম, আপনি কি করলেন? আপনি তো বেসিক শিক্ষা ব্যবস্থা, একদম সাধারণ শিক্ষা ব্যবস্থা যেটা আছে সেটাকেও শেষ করে দিলেন। সরকারি স্কুলে ক্লাস 10 পর্যন্ত একটা বাচ্চার পাঠ্য বই থেকে কি শেখা যায়, কি জানা যায়? আজকে ক্লাস 1 থেকে 10ম শ্রেণী পর্যন্ত যে পাঠ্য বইগুলি আছে তার থেকে কোনো প্রশ্নও করা যায় না যে যার সঠিক জবাব দেওয়া যাবে। সঠিক প্রশ্নই করা যায় না। পাঠ্য বইয়ের কোনো বিশেষ চ্যাপ্টারের উপরে যদি কোনো বিশেষ প্রশ্ন না করা যায় তাহলে কি শেখাচ্ছেন আপনারা? শিক্ষা ব্যবস্থাকে তো একদম সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছেন। শিক্ষা ব্যবস্থাকে নীল সাদা বিল্ডিংয়ে পরিণত করেছেন। আপনার চপ্পলের রঙে পরিণত করে দিয়েছেন শিক্ষা ব্যবস্থাকে। নীল সাদার অনুপ্রেরণা কোথা থেকে পেয়েছেন তা আমাদের বুঝতে একটু দেরি হয়েছে। সেটা আসলে যে আপনার চপ্পলের রং সেটা আমাদের বুঝতে দেরি হয়েছে। আপনি এইভাবে বাংলাকে অপমান করেছেন। আপনার নিজের চটির কালারে সারা বাংলাকে রাঙিয়ে দিয়েছেন। আপনার এই নীল সাদা বিল্ডিংয়ের, আপনার এই নীল সাদা রঙের অনুপ্রেরণা যে আপনার চপ্পল, সেটা আমরা বুঝতে পেরে গেছি। আর পশ্চিমবঙ্গে সবথেকে কম যদি আলোচনা হয় সেটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা নিয়ে, আর পশ্চিমবঙ্গের সবথেকে যদি বেশি আলোচনা করা হয় সেটা পশ্চিমবঙ্গের ভিক্ষা ব্যবস্থা নিয়ে। কোথায় 500 টাকা দেওয়া হচ্ছে, কোথায় 1000 টাকা দেওয়া হচ্ছে, কোথায় 600 টাকা দেওয়া হচ্ছে, কোথায় 1200 টাকা দেওয়া হচ্ছে, কে মরলে কতটা পয়সা দেওয়া যাবে, কে ধর্ষণ হলে কিভাবে পয়সা দেওয়া যাবে, কে পাউচ খেয়ে মরলে কতটা পয়সা দেওয়া যাবে, এই ভিক্ষা ব্যবস্থাই চালু করেছেন। এই নিয়েই আপনাকে কথা বলতে শোনা যায়। শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনাকে মোটেই কথা বলতে শোনা যায় না। একটা জাতিকে শেষ করতে হলে সেই জাতির শিক্ষাটাকে আগে শেষ করতে হয়, সেই জাতির সংস্কৃতিটাকে আগে শেষ করতে হয়। সেটা আপনি সম্পূর্ণভাবে করে দিয়েছেন। এবার আপনাকে সরতে হবে, না হলে আমাদের আর মুক্তি নেই।
50 বছর আপনারা ধ্বংস করে দিয়েছেন। 35 বছর হারমাদরা ধ্বংস করেছে আর 15 বছর উন্মাদরা ধ্বংস করেছে। এবার আমাদের শ্রদ্ধাতে দিন, আমাদের সময় দিন, নাহলে এখান থেকে আমরা একদম ফিরে আসতে পারবো না। আপনি চাইছেন গরিবের ছেলেগুলো গরিবই থাকুক, চাষির ছেলে চাষি থাকুক, দিনমজুরের ছেলে দিনমজুর থাকুক, যারা আগে পড়ালেখা করেছিল তাদের ছেলেমেয়েরাই শুধু পড়ালেখা করুক, কারণ তারা পড়াশোনার মূল্যায়নটা জানে, তারা পড়াশোনা করে বেরিয়ে যাবে। কিন্তু যে পরিবারটির প্রথম কেউ পড়াশোনা করতে যাচ্ছে তারা বুঝতে পারবে না আপনার চালাকি, তারা বুঝতে পারেনি হারমাদদের চালাকি, তারা বুঝতে পারেনি সিপিএমের চালাকি, তো আপনার চালাকিও বুঝতে পারবে না। বন্ধুগণ, আমার এই ভিডিওটি কেমন লাগলো এবং আমার এই বিশ্লেষণটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানান। আর উৎসাহ বর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন, দেখতে থাকুন বাংলার রাজনীতি। ধন্যবাদ।